অফ করে দাও। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আইসা কেমন আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বাকিরা এখনো জয়েন করছে না কেন? স্যার এই টাইমটা একটু লেট করে জয়েন করে অনেকেই। কে ঘুম থেকে উঠতে পারে না শীতে? জানি না স্যার। 10টা বাজে তো অনেক বেলা। সেই সোয়া জি 6টায় স্যার, বেলা উঠে। এই করোনা সবাইকে অলস করে দিয়েছে। আলসেমি যারা করে তারা সব সময় করে, বুঝছো? জি স্যার। আর যারা আলসেমি করে না তারা কখনোই করে না। জি স্যার। কত এই যে জাবেদাগুলো পড়ানো হয়েছে সেগুলা কি পারতেছো? কোনো প্রবলেম হয়? জি স্যার, আমি আপনাকে হোমওয়ার্ক দিয়েছিলাম, হ্যাঁ, পেরেছি। আমি তো বোধহয় তোমাকে রেসপন্স দিয়েছিলাম মনে হয়, তাই না? জি স্যার। ফাইন। দেখেছি তোমারটা আমি, ভালো হয়েছে। জি স্যার। দিয়া লেট কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঘুম থেকে উঠছো মনে হয়। জি স্যার। এত বেলা ঘুম থেকে উঠে জি 10টা স্যার। বাজে? স্যার আজকে একটু দেরি হয়ে গেছে। হুম, আচ্ছা ঠিক আছে। জি স্যার। একটু তাড়াতাড়ি করতে পারলে পুরো ক্লাসটা করা যায়। তো তোমাদের সেকশন তো মোটামুটি জয়েন ভালো করে, একটু লেট না হইলে হয়তো তাড়াতাড়ি ক্লাসটা পুরোপুরি শেষ করতে পারতাম। তারপর দেখো, আজকে কিছু গুরুত্বপূর্ণ এবং কিছু ভালো জাবেদা নিয়ে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমরা ক্লাসিফাইড অনুযায়ী মূলধনের জাবেদা, ক্রয়ের জাবেদা আর বিক্রয় জাবেদা আলাদা করে আলোচনা করেছি, তাই না? যে ক্রয় সংক্রান্ত জাবেদাগুলো কেমনে লিখবা, বিক্রয় সংক্রান্ত গুলো কিভাবে লিখবা, মূলধন সংক্রান্ত কিভাবে লিখবা, এই 3টা বিষয় আলোচনা হয়েছে। তো ওই 3টি আসলে জাবেদার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়। একটা ব্যবসায়ের প্রথম যাত্রা শুরু মূলধন নিয়ে, তারপরে তার মূল কাজই হচ্ছে পণ্য ক্রয় করা আর পণ্য বিক্রয় করা। কম টাকায় পণ্য কিনবে, বেশি টাকায় বিক্রি করবে, সে মুনাফা করবে। এটি কারবারের আসলে মূল কাজ। সেই মূল কাজের 3টা বিষয় নিয়ে আমরা অলরেডি কথা বলেছি ইনশাল্লাহ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের কি রাইসা মনে আছে যে বাট্টা কয় প্রকার? জি স্যার, বলো তো। মনে আছে। নগদ বাট্টা, কারবারি বাট্টা 2 প্রকার। নগদ বাট্টা আর কারবারি বাট্টা, ওকে, ভেরি গুড। তুমি কি বলতে পারবা কারবারি বাট্টা কোনটা, কোনগুলোকে বলা হয়, কাকে বলা হয়? কারবারি বাট্টা ক্রয় বিক্রয় সংক্রান্ত, আর নগদ বাট্টা যে দেনা পাওনা নিষ্পত্তি সম্পর্কিত। ফাইন, ওকে ফাইন। দিয়া বলতে পারবা যে কারবারি বাট্টা সংখ্যাটা বলতে পারবা? স্যার ক্রয় বিক্রয় যেগুলি থাকে নগদ বাট্টা। একটু কি স্পষ্ট করে বলো। স্যার স্যার কারবারি বাট্টা হবে যে পণ্যের মূল্য থেকে যে বাট্টাটা বাদ দেওয়া হয়। হ্যাঁ, অর্থাৎ মূল কথা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করার জি সময় যে স্যার। বাট্টা হয়। স্যার উম,
পণ্য স্যার ওয়ালাইকুম সালাম ফারজানা, লেট। জি স্যার, একটু লেট হয়ে গেল আজকে। আচ্ছা, স্যার শুরু হয়ে গেছে, ক্লাসে অঙ্ক করাই ফেলছেন? নাই শুরু করতেছি, কাজ বলতেছি আমরা দিয়া এবং আচ্ছা স্যার। রাইসার সাথে কথা বলছি বাট্টা নিয়ে। এর মধ্যে তুমি এসছো, তো তোমার কি পিছনে ক্লাসগুলো মনে আছে? জি স্যার, মনে আছে। বলো তো যে আমাদের দেশে সরকারি নিয়ম অনুযায়ী আমাদের অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে ডিক্লারেশন করা বাংলাদেশের ভ্যাটের হার কত 15%। পার্সেন্ট? 15%। ভ্যাটের হার 15%। ওকে ফাইন। তো যদি ভ্যাট সহ পণ্য ক্রয়, ভ্যাট সহ পণ্য বিক্রয় থাকে, তাহলে সেই ভ্যাট কিভাবে বের করতে হয়? স্যার ভাগ, একবার ভাগ দেবে, একবার গুণ দিব। কি দিয়ে ভাগ দিবা আর কি দিয়ে গুণ দিবা? স্যার ফার্স্টে যে মানে টাকাটা থাকবে না, সেটাকে 15% দিয়ে ভাগ করব, দেন গুণ দিব, গুণ যেটা দিবা কি রেজাল্ট দিয়ে? আসবে। না স্যার, 115 দিয়ে ভাগ আর 15 দিয়ে গুণ। হ্যাঁ ওকে ফাইন, হ্যাঁ রাইসা ঠিক আছে। 115 দিয়ে ভাগ, 15 দিয়ে গুণ। যদি ভ্যাট সহ বলে, যদি জি ভ্যাট স্যার। সহ বলে, বলে তোমরা আমায় বলো ভ্যাটটা ব্যয় কার জন্য আর ভ্যাটটা আয় কার জন্য? ব্যয় কার জন্য আর আয় কার জন্য, এটা তো ভুলে গেছি। ব্যয় হচ্ছে স্যার যে দিবে তার জন্য। স্যার এটা আমি ভুলে গেছি, এটা রাইসা, আরেকবার বলে দিতে স্যার হবে। আয় সরকারের জন্য। আর ব্যয়, ব্যয় কার জন্য? স্যার আমার ভ্যাটটা আয় সরকারের জন্য আর ব্যয় আমাদের জন্য, আমাদের মানে ভোক্তার জন্য। কেমন? ভোক্তার জন্য। ভোক্তা, অর্থাৎ সর্বশেষ যে পণ্যটা ভোগ করবে, ব্যবহার করবে, তার জন্য হচ্ছে ব্যয়। ব্যয়, জি স্যার। আর এই কথা বলার অর্থ হলো, তোমাদের বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে কারবার যে ভ্যাটটা আদায় করে বা দেয়, আসলে কারবারের জন্য ভ্যাটটা আয়ও না ব্যয়ও না। কারবার হচ্ছে একটা মাধ্যম। কারবার হচ্ছে কি? একটা মাধ্যম। মাধ্যম। মানে কারবার কাস্টমারের কাছ থেকে, ভোক্তার কাছ থেকে ভ্যাটটা সংগ্রহ করে সেই ভ্যাট সরকারের কোষাগারে জমা দিয়ে থাকে। মূলত ভ্যাট হচ্ছে কারবারের মধ্যস্থতায়, মানে কারবারের মাধ্যমে সরকার ভোক্তার কাছ থেকে, অর্থাৎ যারা পণ্যটা ভোগ করবে তার কাছ থেকে আদায় করে থাকে। ঈশা দেরি কেন? ঈশা তুমি আমাকে শুনতে পাচ্ছ? মোমো দেরি। আচ্ছা যাই হোক, তাহলে আমরা যে আলোচনা করছিলাম যে ভ্যাট একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাট্টাও জাবেদার একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তব জীবনেও ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে ভ্যাট, বাট্টা এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। আজকাল দেখবা তোমরা বিভিন্ন রেস্টুরেন্টে, যারা ভালো ভালো রেস্টুরেন্ট যেগুলো, তুমি যদি খেতে যাও, তুমি খাওয়ার পরে তোমাকে সেই খাওয়ার সাথে ভ্যাট দিতে হয়। তুমি যদি ভালো একটা দোকানে যাও, কাপড় কিনতে যাও, কাপড় কেনার পরে তোমাকে ভ্যাট দিতে হয়। তোমরা মেয়েরা যদি ভালো একটা দোকানে কসমেটিক্স কিনতে যাও, কসমেটিক্স কেনার পরে তোমাকে ভ্যাট দিতে হয়। অর্থাৎ প্রতি জায়গায় জায়গায় ভ্যাট শব্দটা এখন বহুল প্রচলিত। তুমি জুয়েলারি শপে যাবা, তুমি কোনো তোমার গহনা কিনবা, গহনা কিনলে তোমাকে সেখানে ভ্যাট দিতে হয়। তাহলে ভ্যাট কি জিনিস সে যদি তুমি না জানো, তাহলে তুমি কনফিউশন হয়ে যাবে। এই জন্য ভ্যাট একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করেছি। এবং এটা তোমাকে জানতে হবে যে ভ্যাট হচ্ছে মূলত গ্রাহক, মানে ভোক্তা, তার জন্য ব্যয়, আর সরকারের জন্য হচ্ছে আয়। ব্যবসা হচ্ছে একটা মাধ্যম, ব্যবসার মাধ্যমে ভ্যাটটা জনগণের কাছ থেকে, ভোক্তার কাছ থেকে সরকার আদায় করে থাকে। ঠিক আছে? এই বিষয়টা নিয়ে তোমাদের কোনো কনফিউশন আছে কি, যে কথাগুলো বলেছি? নো স্যার। নো স্যার। ওকে ফাইন। তাহলে তোমরা আরেকটু পিছনে আমি তোমাদের যদি বলি, ভোক্তা কাকে বলা হয়? ভোক্তা আসলে কি? পণ্য ক্রয় বিক্রয় করে তাকে তো ভোক্তা বলে না স্যার? হ্যাঁ, যারা কোনো কিছু ভোগ করে। হ্যাঁ ভোগ মানে করে। ক্রয় অর্থাৎ অর্থাৎ যে সর্বশেষ পণ্যটা কিনে
যিনি পণ্যটা ব্যবহার করে সে হলো ভোক্তা। যেমন মনে করো তুমি যদি মনে করো যে সে আড়ং-এর দোকান থেকে তুমি তোমার একটা জামা কিনবা। জামাটা কিনলে আড়ং হচ্ছে এখানে ব্যবসায়ী, কারবার, ব্যবসায়। আর তুমি হচ্ছো জামাটার ভোক্তা। তুমি জামাটা ব্যবহারের জন্য কিনেছো। সর্বশেষ যিনি কিনে কিনে পণ্যটা ব্যবহার করে ভোগ করে সে হচ্ছে ভোক্তা। এই ভ্যাট হচ্ছে ভোক্তার জন্য ব্যয়। তো খেয়াল করো, আমি ভ্যাট নিয়ে বারবার কথা কেন বলতেছি, একটু পরে ভ্যাটের দাবিদা করাবো তোমাদেরকে, এটা বোঝানোর জন্য। তোমাদের সবার কাছে আমার প্রশ্ন, যে পারো বুঝো বা মনে ক্লিয়ার হও, আমাকে প্রশ্ন করবা, না হলে আমাকে উত্তর দিবা, না হলে প্রশ্ন করবা যদি না বুঝে থাকো। আমি বলি, মনে করো তুমি আড়ং থেকে 2000 টাকা দিয়ে একটা জামা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফাতেমা, যেটা বলছিলাম যে তুমি আড়ং থেকে 2000 টাকা ব্যয় করে একটা জামা কিনলা। সে জামার উপর 300 টাকা ভ্যাট দিলা, তা তোমার জামার দাম হলো 2300 টাকা। তুমি ভোক্তা, তোমাদের সবার উদ্দেশ্যে আমি বলছি, কনফিউশন হলে আমাকে বলবা যে যদি বুঝে না থাকো। তাহলে আড়ং হচ্ছে এখানে ব্যবসায়ী। আড়ং তোমার কাছ থেকে জামা বিক্রি করলো 2000 টাকা, তার জামার দাম 2000 টাকা। ভ্যাট দিলা তুমি 300 টাকা, মোট দিলা 2300 টাকা। তোমাকে যদি কেউ প্রশ্ন করে তোমার জামার ব্যয় কত, তুমি জামার দাম কত বলবা? 2000 বলবা না 2300 বলবা? স্যার 2300 বলবো। 2300। 2300 বলবা। ভ্যাটকে আলাদা করে 2000 আর 300 আলাদা করে বলবা না নাকি? না স্যার। কত বলবা? জি স্যার। 2300 বলবা। আড়ং যদি খাতার মধ্যে লিখে যে পণ্য বিক্রি করেছে, সে বিক্রয় কত লিখবে? 2300 লিখবে না 2000 লিখবে? স্যার 2000 লিখবে। আর ভ্যাট থেকে সে আলাদা লিখবে। 300। আলাদা 300। লিখবে। আলাদা লিখবে, কারণ এই ভ্যাট তাকে আলাদা হিসাব রাখতে হবে, কারণ এই ভ্যাট তাকে আবার সরকারের কোষাগারে জমা দিতে হবে। তোমাদের ধন্যবাদ। প্রশ্ন তোমার উত্তর ঠিক আছে। তাহলে আমি তোমাদের এই কথাগুলো বলার অর্থ হচ্ছে, যিনি ভোক্তা, যেটা পণ্য না, যেটা ব্যবহারের জন্য ক্রয় করা হয়, সেই জিনিসের ভ্যাট আলাদা করে। তুমি যেমন আড়ঙের জামার দাম বললা, জামার দাম 2300, ঠিক তেমনি তুমি কোনো ব্যবহারের জন্য যদি কোনো জিনিস কিনো, তাহলে ভ্যাট সহ মূল্য একসাথেই লিখে ফেলবা যে জামার দাম 2300। এখানে ভ্যাট লেখার কোনো প্রয়োজন নাই। ভ্যাটটা কে লিখবে? যে ব্যবসায়ী, যিনি বিক্রি করলো, যিনি ক্রয় করলো, সে ভ্যাটটাকে আলাদা করে লিখবে। তার জন্য ভ্যাটকে আলাদা হিসাব রাখতে হবে। বাট ভোক্তার জন্য ভ্যাটকে আলাদা হিসাব রাখার কোনো প্রয়োজন নাই। যদি বুঝে থাকো বলো। জি স্যার, জি বুঝছি। স্যার, বুঝেছি। তাহলে তোমরা, আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের প্রতি, যে পণ্যের বেলায় ভ্যাটকে আলাদা লিখতে হবে কি হবে না? জি স্যার, পণ্যের লিখতে বেলায় হবে। জি স্যার, লিখতে হবে। লিখতে হবে। পণ্য মানেই হচ্ছে যেটা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয়, এটা পণ্য, এটা বেলায় আলাদা করে লিখতে হবে। আর যিনি ভোক্তা, তিনি যখন কোনো কিছু ক্রয় করবেন, তাকে ভ্যাটকে আলাদা লেখার কোনো প্রয়োজন নাই। আর ভোক্তা তাকেই বলা হয় যে ব্যবহারের জন্য কোনো কিছু ক্রয় করে। সেটা কারবারও ভোক্তা হইতে পারে। কারবার যেটা ব্যবহারের জন্য কিনবে সেটা সে ভোক্তা, কারবার যেটা বিক্রির জন্য কিনবে সেটা হলো পণ্য। কথা ক্লিয়ার? জি তাহলে জি স্যার। স্যার। আমার মনে হয় তোমরা ভ্যাটের বিষয়টা ক্লিয়ার হয়েছো। আজকে ভ্যাট নিয়ে তোমাদের সাথে কিছু কথা বলবো। আর একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যে তোমাদের বাট্টা বিষয় আগেও বলেছি, আজকে আবার বলবো। বাট্টা দুই প্রকার, কারবারি বাট্টা, নগদ বাট্টা। কারবারি বাট্টা হচ্ছে যে ক্রয় বিক্রয় করার সময় পণ্যের তালিকা মূল্য থেকে যে ছাড় দেওয়া হয়, সেটা হচ্ছে কারবারি বাট্টা। আর নগদ বাট্টা হচ্ছে দেনা পাওনা নিষ্পত্তির সময় যদি ছাড় দেওয়া হয়, সেটা হচ্ছে নগদ বাট্টা। নগদ বাট্টা দুই প্রকার, প্রাপ্ত বাট্টা আর প্রদত্ত বাট্টা। প্রাপ্ত বাট্টা আর প্রদত্ত বাট্টা। কারারি বাট্টাও দুই প্রকার, পরিমাণ বাট্টা আর মূল্য বাট্টা। পরিমাণ বাট্টা আর মূল্য বাট্টা। সেটা কিরকম পরিমাণ বাট্টা, মূল্য বাট্টা, এটা তোমাদের সাথে আবার পরে আলোচনা করব। জাস্ট একটু সিমটম দিয়ে রাখি, একটু জানায় রাখি। যদি এরকম হয় যে আজকে ধরো এরকম হলো হাজির বিরিয়ানি, বলা হইলো এক প্যাকেটের দাম 180 টাকা। এটা এই 2021 সাল নববর্ষ উপলক্ষে
দাম কমানো হলো 150 টাকা, 30 টাকা কমানো হলো, তাহলে 180 টাকাটা কত হলো? 150 টাকা, 30 টাকা। এটা এবারটার নাম কি? স্যার নগদ বার্তা। না, কারবারি বাট্টা। নগদ বাট্টা এটা কি? কারণ কারবারি বাট্টা মানে বেচা কেনার সময় হলে কারবারি বাট্টা। ও আচ্ছা, বাট্টা বাট্টা কত হলো? 30 টাকা। কত বাট্টা হলো এখানে? 30 টাকা। তার মূল্য, স্যার আমি এটা বুঝলাম না, কারবারি বার্তাটা। কারবারি বাট্টা হচ্ছে যদি কোনো কিছু কেনার সময় তার যে মূল্য আছে তার চেয়ে যদি কম টাকায় তোমার কাছ থেকে বিক্রি করে, যে টাকাটা কম নিল, এটা কারবারি বাট্টা। তো ওকে স্যার। যেহেতু বলেছি হাজির বিরিয়ানি 180 টাকা, নববর্ষ উপলক্ষে আজকে 150 টাকা, 30 টাকা কম নিবে, এটা কারবারি বাট্টা। কম নিবে কি? তার মূল্যটা কম নিবে, কি মূল্য, এটা মূল্য। এটা বলে মূল্য বাট্টা। আবার যদি ঘোষণা এরকম হয় যে আজকের জন্য 10 প্যাকেট বিরিয়ানি কিনলে 1 প্যাকেট বিরিয়ানি ফ্রি, 10 প্যাকেট কিনলে 1 প্যাকেট কি ফ্রি। মানে দাম কমাইলো না, তোমার মাল বাড়ায় দিল, দাম না কমিয়ে তোমার পরিমাণ বাড়িয়ে দিল, এটা বলা হয় কোয়ান্টিটি ডিসকাউন্ট, মানে পরিমাণ বার্তা। ঠিক আছে? তাহলে কারবারি বার্তার ধরন দুটোকে বুঝতে পেরেছো? একটা হচ্ছে দাম কমায় দেওয়া, জি স্যার। একটা হলো দাম কমায় দেওয়া, আর একটা পরিমাণে বাড়ায় দেওয়া। আর নগদ বার্তা দুই প্রকার, একটা প্রাপ্ত বার্তা, একটা প্রদত্ত বার্তা। ঠিক আছে? তো দেখো, আজকে আমরা এরকম কিছু জাবেদা নিয়ে তোমাদের সামনে কথা বলবো। জাবেদাগুলো দেখো। দেখো, প্রথমে আমি লিখেছি জনাব মুনতাহা 2020 জানুয়ারি তারিখে নগদ সে কয় টাকা নিয়েছে, স্যার 3 লাখ টাকা। এবং ব্যাংক ঋণ নিয়েছে কয় টাকা? 5 লাখ টাকা। 5 লাখ টাকা। ও 50,000 টাকার অফিস সরঞ্জাম নিয়ে ব্যবসায় আরম্ভ করেন। জানুয়ারি মাসে তার কারবারের নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়েছে। তোমরা খাতায় লেনদেন গুলো দেখবা, এবং তোমাদের জন্য এটা পরবর্তী হোমওয়ার্ক থাকবে, আমি আলোচনা করে দিচ্ছি, তোমাদের জন্য আবার এটা হোমওয়ার্কও থাকবে। এই জাবেদারা কে বলতে পারবা? জাবেদারা কি হবে? স্যার নগদান হিসাব ডেবিট। কয় টাকা? আহ, টাকা সহ বল, আসবাবপত্র। জি স্যার। টাকা সহ বলবা, টাকা সহ। ও আচ্ছা, নগদান হিসাব ডেবিট 3 লাখ আর 5 লাখ যোগ করতে হবে তো, না? হ্যাঁ, যোগ করে বলো। 8 লাখ। 8 লাখ টাকা। অফিস সরঞ্জাম হিসাব ডেবিট 50,000 টাকা। তারপর হচ্ছে মূলধন হিসাব হচ্ছে 3,50,000 টাকা। আর ঋণ হিসাব 5 লাখ টাকা। মূলধন হিসাব, হ্যাঁ জি স্যার। ওকে, ধন্যবাদ, ফাইন, তোমারটা একদম কারেক্ট হয়েছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আহ, এই জাবেদাটা নিয়ে কারো তোমাদের প্রশ্ন আছে কোনো? প্রশ্ন নেই, আমি আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা একটা ভালো জাবেদা। দেখো, তোমাদের যাকে প্রশ্ন করা হয় তোমরা সে উত্তর দিবা, রেসপন্স করবা। রেসপন্স না করলে কিন্তু পড়া খালি শুনে গেলে হবে না, বুঝতে হবে। আমাদের আস্ক এবং অ্যান্সার থাকতে হবে। কোশ্চেন উত্তর না থাকলে পরে সেই ক্লাস প্রাণবন্ত হয় না, ভালো হয় না। জানুয়ারির 2 তারিখ বলা হয়েছে অটোবি হতে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা ও ভ্যাট প্রদান 15%। অটোবি থেকে আসবাবপত্র ক্রয় 30,000 টাকা, ভ্যাট প্রদান 15,000 টাকা। এই জাবেদাটা কে বলতে পারবা? স্যার এটা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, ভ্যাট চলতি হিসাব ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট। আর কেউ? আর কেউ? ঈশা বলতে পারবা? ঈশা 207 রুল এশা, জাবেদার বলতে পারবা? ফাতেমা বলতে পারবা? ফাতেমা?
No, sir. স্যার আপনিই বলে দেন। স্যার মিউট হয়ে গিয়েছে মেবি। হ্যাঁ, আমি তো বলে দেবো, অবশ্যই বলে দেবো। তোমরা আগে একটু চেষ্টা করো, যে কেউ একটু বলার চেষ্টা করো। কেউ বলবা না? আচ্ছা ঠিক আছে, স্যার আমি বলি কে নগদান বলবা? বলো বলো, হ্যাঁ মুনতাহা বলো। তারপর ভ্যাট হিসাব ডেবিট ব্যাট না হিসাব ডেবিট। এক সেকেন্ড ভুল হলো। আসবাবপত্র হিসাব ডেবিট হবে, তারপর হ্যাঁ ভ্যাট হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর যে আচ্ছা, আসবাবপত্র টাকা আর যে ভ্যাটের ভ্যাটের টাকা বের করে আলাদা করে লিখে দিতে হবে ভ্যাটের সাথে। আমার কাছে এখন ক্যালকুলেটর নাই, এটার জন্য ক্যালকুলেট করতে পারছি না। ক্যালকুলেটর তো অবশ্যই ক্লাস, অ্যাকাউন্টিং ক্লাসে ক্যালকুলেটর, স্কেল, পেন্সিল, না খাতা স্যার, নিয়ে বসবা। না স্যার আমি বাইরে মামার বাসায় আসছি তো এটার জন্য। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখ, আমরা একটু বারবার আলোচনা করার চেষ্টা করছি, কেন জানো? এটা আলোচনা করলে হবে তোমাদের মনে থাকবে। আমি শুধু বলে দিলে এটা মনে থাকবে না। যদি একটা লাইনে বললাম, তারপরে তারা বলে দিলাম, তাহলে এটা মনে থাকবে না। তোমাদের সাথে যদি আলোচনা করি, আলোচনা পর্যালোচনার মাধ্যমে, বিচার বিশ্লেষণের মাধ্যমে কোনো যদি সিদ্ধান্তের জন্য আমরা আসবো, সেটা তোমাদের মাথায় অনেকদিন মনে থাকবে। আমি এই জন্যই তোমাদের প্রশ্ন করছি। তোমাদের ভুল হইলেও অসুবিধা নেই, ভুল হোক, ভুল হইলেই তো শুধরা হবে। হ্যাঁ, স্টুডেন্টদের তো ভুল হবে, এটাই স্বাভাবিক। ছাত্ররাই তো ভুল করবে, ছাত্রীরাই তো ভুল করবে। ছাত্রীরা ভুল করবে, স্যার সেটা শিখিয়ে দেওয়ার চেষ্টা করবে, শিখিয়ে দিলে পরে এটা মনে থাকবে। তোমাদের ভুল হইলে কোনো সমস্যা নেই, তোমরা ভুল নিয়ে কোনো টেনশন করো না। বারবার ভুল উত্তর দাও, কোনো সমস্যা নেই। 10 বার ভুল উত্তর দিলে 11তম বারে গিয়ে শুদ্ধ হবে ইনশাল্লাহ, কোনো অসুবিধা নেই। তোমাদের মধ্যে আর কেউ উত্তরটা দিবা? অটোবে হতে আসবাবপত্র করে 30,000 টাকা ভ্যাট প্রদান 15%। চাইলে বলতে পারো, আর কেউ চাইলে বলতে পারো। আকশা এতক্ষণ আসতে অনেক দেরি করে আসতে মনে না? আকশা দেরি স্যার কেন? অটোদের জন্য কি এটা দিয়ে মানে বাকিতে হবে এমন কিছু? আচ্ছা, তাহলে শোনো, এবার আমি বলে দিচ্ছি, খেয়াল করে শোনো। তোমাদের সাথে ক্লাসের শুরুতে কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলছিলাম ফারজানা। সেটা হলো, তোমরা আগে কনফার্ম হইতে হবে। এটা আমাকে উত্তর দাও, এই যে অটোবির কাছ থেকে যে আসবাবপত্র কিনেছে ব্যবসায়, এটা কি ব্যবহারের জন্য কিনেছে না বিক্রির জন্য কিনেছে? স্যার এটা বিক্রির জন্য কিনেছে। আসবাবপত্র বিক্রির জন্য কিনেছে, কিভাবে বুঝতে পারলা যে বিক্রির জন্য কিনেছে? ক্রয় আছে এই কারণে না, ক্রয় থাকলে তো এরকম নয়। যদি বিক্রির উদ্দেশ্য হয় তাহলে পণ্য হতে হবে, তাই না? সে যদি আসবাবপত্রের ব্যবসায়ী হইতো, সে যদি ফার্নিচারের ব্যবসায়ী হতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে এটা একটা পণ্য, আসবাবপত্র বিক্রির জন্য কিনেছে। সাধারণত আসবাবপত্র কেন কিনা হয়? ব্যবহারের জন্য। আসবাবপত্র, যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র ক্রয়, দালান কোঠা ক্রয়, মণিহারি ক্রয়। অনেক কিছু আবার আছে যে ক্রয় করে বিক্রয় করে দেয়, ওইটা কিভাবে? যদি মানে এরকম কিনলো ক্রয় করছে বিক্রি করে দিল। ক্রয় করে ব্যবহার করে যদি বিক্রি করে দেয়, তাহলে সেটা সম্পদ হ্যাঁ। বিক্রয়, সেটা হবে সম্পদ বিক্রয়, সম্পদ ক্রয়। আর যদি ও সে আচ্ছা। ব্যবসায়ী করে ফার্নিচারের, ব্যবসাটাই যদি হয় আসবাবপত্রের, তখন সেটা হবে পণ্য। ঠিক জি আছে? স্যার। জি স্যার। যেহেতু যেহেতু এখানে 30,000 টাকার আসবাবপত্র ক্রয় করা হয়েছে, আর এটাকে পণ্য বলা হয়নি, এটা পণ্য নয়, বিক্রির উদ্দেশ্যে কিন্তু সেটা বলা নাই, সুতরাং এটা অবশ্যই সম্পদ। এটা কি সম্পদ? সম্পদ। যেহেতু এটা সম্পদ, ব্যবহারের জন্য কিনেছে, সুতরাং কারবার এখানে এই আসবাবপত্রের ভোক্তা। কারবার আসবাবপত্রের জন্য কি হবে এখানে? ভোক্তা। ভোক্তা হবে।
আর ভোক্তা যদি হয় তখন তোমাদের আমি বলেছিলাম, তোমরা ওই একটু আগে প্রথম থেকে আলোচনা করেছিলাম যে আড়ং-এর জামা কিনেছিল 2300 টাকা দিয়ে, 300 টাকা ভ্যাট, 2000 টাকা জামার দাম। তুমি বলেছিলা জামার দাম কত বলো, তোমরা বলছিলা 2300 টাকা বলবা বলেছিলা, ভ্যাটকে আলাদা বলার দরকার নেই। তো যেটা পণ্য না, যেটা ব্যবহারের জন্য কিনা হবে, সেখানে ভ্যাটকে আলাদা লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে দেখো 30,000 টাকা হচ্ছে আসবাবপত্রের মূল্য, তার উপর 15% ভ্যাট হয় 4,500 টাকা। যদি 4,500 টাকা যোগ করি তাহলে পুরা আসবাবপত্রের দাম হয়ে গেল 34,500 টাকা। 34,500 টাকা। আমি আবার বলছি, এখানে আসবাবপত্রের মূল্য হচ্ছে 30,000 টাকা। আসবাবপত্রের মূল্য কত? 30,000 টাকা। আর ভ্যাট হচ্ছে 15%। তাহলে 15% 30,000 টাকার হয় 4,500। তো দুইটা একসাথে যোগ করলে হয় 34,500। তো যেহেতু 34,500 টাকা, আর এটা কারবারের জন্য পণ্য নয়, সুতরাং এখানে ভ্যাটকে আলাদা লেখার কোনো প্রয়োজন নাই। এখানে জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেবিট, অটোবি লিমিটেড অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। প্রদেয় না লিখে আমরা লিখবো অটোবি, যেহেতু নাম আছে, যে নগদে বলা নাই, সুতরাং এটা বাকিতে ক্রয়। তোমরা জানো যে কারো কাছ থেকে যদি ক্রয় করা হয়, তার যদি নাম উল্লেখ থাকে আর নগদ বলা না থাকে, তাহলে সেটা হয় ধারে ক্রয়, বাকিতে ক্রয়। কেমন? সুতরাং আমরা এখানে জাবেদা লিখবো আসবাবপত্র হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ডেবিট, অটোবির হিসাব ক্রেডিট। টাকা লিখবো 34,500 টাকা। যদি না বুঝো আমি বলতে পারো, যে কার যদি কোনো প্রশ্ন থাকে। আছে কোনো প্রশ্ন? বুঝতে পেরেছো সবাই? জি স্যার, বুঝছি। জি স্যার। কিন্তু স্যার, একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ, আমরা কি ব্যাটের এখানে 100 লিখবো না, ব্যাট সহ একসাথে লিখবো না? একসাথে লিখবা 34,500 একসাথে লিখবা, 15% সহ 34,500 টাকা একলগে লিখবা। আসবাবপত্র হিসাব ডেবিট, অটোবির হিসাব ক্রেডিট। টাকা রাখবা 34,500। ওকে স্যার, বুঝছি। তাহলে ভ্যাটকে আলাদা কেন লিখলাম না? যেহেতু এটা পণ্য না। যেহেতু এটা কি না? পণ্য না। পণ্য পণ্য না ব্যবহার হইলে করবো। ভ্যাটকে আলাদা লেখার কোনো প্রয়োজন নাই। ভ্যাটের টাকা একসাথে লিখে ফেলবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ওকে ফাইন। দেখো আমি চলে আসছি পরে। জানুয়ারির 5 তারিখ পণ্য ক্রয় 10% বাট্রায় 1,00,000 টাকা, 50% নগদে, 50% ধারে। আমার প্রশ্ন হচ্ছে এখানে, এই যে পণ্য ক্রয় 10% বাট্রায় 1,00,000 টাকা, এই বাট্রা এটা কি কোন বাট্রা? নগদ বাট্রা না কারবারি বাট্রা? স্যার স্যার এটা নগদ। নগদ কারবারি পাট্টা, সরি স্যার, কারবারি পাট্টা। হ্যাঁ কারবারি বাট্টা, এটা হচ্ছে কারবারি বাট্টা। হ্যাঁ এটা ফার্স্ট কারবারি বাট্টা। কারণ এটা ক্রয় ও করার আচ্ছা সময় এই ছাড় দেওয়া হয়েছে, পণ্য ক্রয় করার সময় ছাড়টা দেওয়া হয়েছে, এটা কিন্তু কারবারি বাট্টা। স্যার, কিন্তু বলো। ক্রয় বিক্রয় তো নগদ বার্তা আসে। ক্রয় বিক্রয় ক্রয় বিক্রয়ের সময় নগদ বার্তা আসে না, আমরা তো নগদ বার্তায় শুধু ক্রয় আর বিক্রয় করি। না না, তুমি বোধহয় একটু উল্টে ফেলছো। আমরা কি বলছিলাম, ক্রয় বিক্রয় করার সময় যে বাট্টা এটা কারবারি বাট্টা, দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বাট্টা সেটা নগদ বাট্টা। ও আচ্ছা স্যার, বুঝছি। হ্যাঁ বিষয়টা আলাদা মনে রাখবা, ডিফারেন্টটা। যে দেনা পাওনা নিষ্পত্তি, দেনা পাওনা কোনটা? আগে বাকিতে কিনছি, পরে জি টাকা স্যার। দিয়েছি। আগে বাকিতে ক্রয় করেছি, পরে টাকা দিয়েছি, এর দেনা পাওনা হয়। যদি দেনা পাওনা নিষ্পত্তি হয় সেটা হচ্ছে নগদ বাট্টা। আর যদি ক্রয় বিক্রয় করার সময় হয় সেটা হলো কারবারি বাট্টা। তাহলে এই 10% হলো কারবারি বাট্টা। 10% কারবারি বাট্টায় 1,00,000 টাকার পণ্য ক্রয় করেছি, যার 50% নগদ আর 50% ধারে। যাবে দ্বারা কে বলতে পারবা? টাকা সহ বলতে হবে। নগদান হিসাব ডেবিট। স্যার একটু টাইম দেন, করে বলতেছি। শিওর শিওর, অবশ্যই। তাড়াহুড়া করা কিছু নেই, আমরা আস্তে আস্তে বলবো, অসুবিধা নেই। স্যার নগদ বার্তা হচ্ছে নগদান হিসাব ডেবিট 45,000 টাকা। আর তোমার তোমার এখানে থেমে যেতে হবে। নগদান কেন ডেবিট হবে? কারণ কি? ও আচ্ছা সরি, ক্রয় আছে তো ক্রেডিট হবে। ক্রয় হিসাব ডেবিট। হুম, কয় টাকা? স্যার 90,000 টাকা। 90,000 টাকা। ওকে ফাইন, তারপরে? তারপর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট 45,000 টাকা। আর 45,000 টাকা। ধারে
পাওনাদার হিসাব ক্রেডিট 45,000 টাকা। 45,000। ওকে ফাইন, ভেরি গুড, এবার হয়েছে। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো যেখানে কারবারি বাট্টা 10% বাদ যাবে, এটা কারবারি বাট্টা হিসাব থেকে বাদ দিতে হয়। তাহলে 1 লাখ টাকা 10% বাদ দিলে হয় 10,000 টাকা, তো থাকে 90,000 টাকা। তো লিখবো ক্রয় হিসাব ডেবিট 90,000 টাকা। যেহেতু এখানে নগদ, ধারে বা নাম কিছুই লেখা নাই, সুতরাং নগদে ক্রয়। অতএব এখানে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট 90,000 টাকা, নগদান ক্রেডিট 90,000-এর 50% 45,000 টাকা। আর ওইটা বাকি 45,000 টাকা বাকিতে প্রদেয় হিসাব ক্রেডিট 45,000 টাকা। জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট 90,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 45,000 টাকা, প্রদেয় হিসাব ক্রেডিট 45,000 টাকা। ঠিক আছে, ফাইন। তো এখানে এই 50% কিন্তু 1 লাখ টাকার উপরে হবে না, আগে 10% বাদ দিতে হবে। তো নেক্সট হচ্ছে আমাদের বিনামূল্যে পণ্য বিতরণ 5,000 টাকা। বিনামূল্যে পণ্য বিতরণ পারবা কেউ বলতে? জি স্যার, ক্রয় হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, উত্তোলন হিসাব ক্রেডিট। ওকে ফাইন, আর কেউ বলবা? স্যার বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মম বিজ্ঞাপন ডেবিট হলো কেন, একটু যদি বুঝায় বলো। স্যার বিনামূল্যে বিতরণ করেছে, এটা তো এক ধরনের বিজ্ঞাপন। ওকে ফাইন, এটা এক ধরনের বিজ্ঞাপন, আর বিজ্ঞাপন একটা খরচ। বিজ্ঞাপন একটা কি খরচ, বিজ্ঞাপন একটা খরচ, এজন্য খরচ ডেবিট, তাই বিজ্ঞাপন ডেবিট। আর ক্রয় ক্রেডিট হলো কেন, যেহেতু আমি বিজ্ঞাপন বাবদ কাউকে কোনো টাকা না দিয়ে পণ্য দিয়েছি, আর পণ্য আমার কারবার থেকে কমে গেছে, তার মানে ক্রয় কমে গেছে, ব্যয় কমে গেছে, ক্রয় হলো ব্যয়, এই জন্য ক্রয় ক্রেডিট। এটা যাবে হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তোমাদের যদি মনে থেকে থাকে, তোমরা স্কুলে যখন পড়েছো, যে স্কুলে পড়েছো না কেন, তোমরা কি দেখেছো যে স্কুলে এসে ওই যে নেসকফি ফ্রি খাওয়ায়, খেয়েছো তোমরা নেসকফি? নেসকফি, নুডলস, তা এগুলা স্কুলে এসে ফ্রি খাওয়া যায়, অনেক কোম্পানির লোকেরা আইসা নিজেরা রান্না করে, নিজেরা কফি বানিয়ে বানিয়ে স্কুলের মাঠে বসে ফ্রি খাওয়ায়। জি স্যার, আমরা খেয়েছিলাম স্কুলে। খেয়েছো না? হ্যাঁ জি স্যার, আমাদের স্কুলে এসেছিল। হ্যাঁ, ওকে ফাইন। এরকম সব স্কুলে যায়, মেয়েদেরকে আবার কি দেয়, যে শ্যাম্পু ফ্রি দেয়, সাবান ফ্রি দেয় স্কুলে আইসা বিভিন্ন কোম্পানি। তো এই যে ফ্রি দেয়, ফ্রিটা কেন দেয়? ওই পণ্যের প্রচারের জন্য। এটা পণ্যের বিজ্ঞাপন হিসেবে কাজ করে। যেহেতু পণ্যের প্রচারের জন্য দেয়, তাই এটাকে বলা হয় বিজ্ঞাপন। এবং পণ্য দেওয়ার কারণে কারবারের পণ্য যেহেতু কমে গেল, আর পণ্যকে আমরা ক্রয় নামে লিখি, সেই ক্রয় কমে গেলে এই জন্য ক্রয় ক্রেডিট হয়। তাই জাবেদা হয় বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বিনামূল্যে পণ্য বিতরণ করলে জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে কি? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ধারে পণ্য বিক্রয়, ধারে পণ্য বিক্রয় 8%, 8% বাট্টায় 2 লাখ টাকা, শর্ত 2-10-30, 2-10-30। ধারে পণ্য বিক্রয় মানে হচ্ছে 8% কারবারি বাট্টা। আগে 2 লাখ টাকা থেকে আমরা 8% বাট্টা বাদ দিব, 16,000 টাকা হবে। 8% বাট্টায় 16,000 টাকা। এই শর্তটা বুঝছো কিনা, শর্তটা তোমরা জানো কিনা, শর্ত সম্পর্কে তোমাদের কোনো ধারণা আছে কিনা? স্যার এটা একটু বুঝাই দেন। হ্যাঁ, এটা এ বুঝে দাও। এন বাই 30 সেটা বুঝতেছি না। আচ্ছা, এটা বলে দিচ্ছি। তাহলে আগে আমরা প্রথম জাবেদা লিখবো, এটা জাবেদা 8% কারবারি বাট্টা বাদ দিয়ে লিখবো প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট 1,84,000 টাকা, মানে 8% কারবারি বাট্টা বাদ দিব। তাহলে লিখবো প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট 1,84,000 টাকা। শর্ত হচ্ছে 2/10। কথার অর্থ হচ্ছে যে আমার কাছ থেকে বাকিতে মালটা কিনলো, সে যদি 10 দিনের মধ্যে আমাকে টাকাটা দিয়ে দেয়, তাহলে তাকে 2% ছাড় দিব, 2% নগদ বাট্টা দিব। 2/10 কথার অর্থ হচ্ছে যিনি মালটা বাকিতে কিনলেন, তিনি যদি 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দেয়, তাহলে তাকে 2% কি করব, ছাড় দিব ওই টাকার উপরে। যে 1,84,000 টাকা আমি পাবো তার কাছে, সেই 1,84,000 টাকার উপরে তাকে 2% ছাড় দিব। কয়দিনের মধ্যে দিতে হবে? দিলে ছাড় দিব 10 দিনের মধ্যে দিলে। 10 দিনের মধ্যে আমাকে টাকা দিলে তাকে আমি 2% কি দেবো, ছাড় দিব। আর তাকে সর্বোচ্চ 30 দিনের মধ্যে, এন বলতে বোঝায় নিট, নিট 30, n/30 কথার অর্থ হচ্ছে তাকে 30 দিনের মধ্যে টাকা দিতেই হবে। 10 দিনের মধ্যে দিলে সে 2% ছাড় পাবে। 10 দিন পার হয়ে গেলে আর ছাড় পাবে না। বাট
30 দিনের মধ্যে টাকা তাকে দিতেই হবে, এই হলো শর্ত। এখানে শর্তের কথা যে 2-10 মানে 10 দিনের মধ্যে টাকা দিতে পারলে 2% সে মওকুফ পাবে, মাফ পাবে। তাকে সর্বোচ্চ 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতেই হবে, এটাকে বলা হয় শর্ত। তোমরা বুঝছো না বুঝো না 2-10 আর N30 সম্পর্কে বুঝতে পেরেছো? 2-10 কথার অর্থ হচ্ছে 2 হলো এখানে বাট্টার হার, নগদ বাট্টা। এটা কি নগদ বাট্টা? যে যিনি মালটা কিনেছেন সে যদি আমাকে 10 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করে দেয় তাহলে আমি তাকে 2% ছাড় দিব। আর 10 দিন পার হয়ে গেলে আর ছাড় পাবে না, বাট 30 দিনের মধ্যে টাকা তাকে দিতে হবে, এটাকে বলা হয় শর্ত। এটা জাবেদায়, এই 12 তারিখে জাবেদা, এটার কোনো কাজ নেই। এটা তোমাকে জেনে রাখতে হবে, দেখতে হবে পরবর্তীতে 10 দিনের মধ্যে সে টাকাটা দিয়েছে কিনা। যদি 10 দিনের মধ্যে টাকাটা দিয়ে দেয় তাহলে তাকে 2% কি করবো, ছাড় দেব। বিষয়টা ক্লিয়ার? তোমরা বুঝছো না বুঝো নাই? জি স্যার, বুঝছি। ওকে ফাইন। তাহলে আমরা 12 তারিখে জাবেদা লিখবো প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তারিখ 15 ভ্যাট সহ মণিহারি ক্রয় 4600 টাকা। এটা তোমাদের বলতে পারতে হবে কারণ একটু আগে আলোচনা হয়েছে। ভ্যাট সহ মণিহারি ক্রয় কে বলতে পারবা? স্যার এটা হবে মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কয় টাকা হবে? কয় টাকা হবে? স্যার 4600 হবে। এখানে ব্যাটকে আলাদা হলো স্যার না কেন? এটাই ব্যাটটা আলাদা হলো না কেন ফারজানা? স্যার কারণ এটা তো আমি ব্যবহার করব। ফাইন, এটা তো ব্যবহার করব, মনিহারি বিক্রি করব না, এটা আমার পণ্য না। সুতরাং এখানে ব্যাটকে আলাদা লেখার কোনো প্রয়োজন নাই। এখানে লিখতে হবে মনিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাট আলাদা লেখার কোনো দরকার নাই। ধন্যবাদ। দেখ তাহলে আমি এটা নিয়ে আর আলোচনা করলাম না, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো সবাই। শ্রমিকের মজুরি বাবদ 10,000 টাকার পণ্য দেওয়া হলো। মজুরি বাবদ 10,000 টাকার পণ্য দেওয়া হলো, কি জাবেদা হতে পারে? যে আমার অনেক কাজ করছে, আমার শ্রমিক, তাকে তো টাকা দেওয়ার কথা, টাকা না দিয়ে আমি পণ্য দিয়ে দিয়েছি। পণ্য দিলাম, টাকা দিলাম না। স্যার এটা কি ক্রয় হিসেবে আর কি হবে বুঝতেছেন? ওই যে বিজ্ঞাপনের মতো 10 তারিখে বিনামূল্যে পণ্য বিতরণের মতো। এখানে লিখতে হবে মজুরি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। মজুরি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। তাকে মজুরি আমার একটা খরচ, এই জন্য মজুরি ডেবিট। যেহেতু পণ্য দিয়েছি তাই আমার পণ্য কমে গেল, পণ্য হ্রাস পেলো, পণ্য হইলো ক্রয়, তাহলে ক্রয় নামক ব্যয়টা হ্রাস পেলো, এই জন্য ক্রয় ক্রেডিট। তাই জাবেদা হবে এখানে মজুরি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। বুঝছো? জি স্যার বুঝছি, মজুরি তোমাদের হিসেব কিন্তু ডেবিট ক্রয়। তোমাদের কিন্তু এই উদ্দীপকটা হোমওয়ার্ক থাকবে, আমাকে তোমরা অঙ্কটা করবা বাসায়, আমি কিন্তু এটা করে দিই না, শুধু আজকে বুঝাই দিচ্ছি। জানুয়ারি 22 5 তারিখের পাওনা আদায় হলো, এটা কি হবে? 5 তারিখের পাওনা আদায় হলো। পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পাওনাদার হিসাব ডেবিট, নগদান হিসাব। আদায় হয়েছে কি আদায় হয়েছে, টাকা নাকি পাওনাদার কি আদায় হয়েছে? স্যার কি আদায় হয়েছে, টাকা না? তো টাকা আদায় হলো, 5 নগদান তারিখ। ক্রেডিট কেন হইলো? ও আচ্ছা, নগদান নগদান ডেবিট হবে, পাওনাদার নগদ ক্রেডিট। ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট। টাকা কি পদ হিসেবের কাছ থেকে পাওয়া যায় নাকি প্রাপ্য হিসাব থেকে পাওয়া যায়? স্যার প্রাপ্য হিসেবের থেকে। স্যার প্রাপ্য হিসাব। মানে প্রাপ্য হিসাব ক্রেডিট হবে। নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। কয় টাকা হবে? 10,000 টাকা। 10,000 কই পাইলা? স্যার ওই যে 5 তারিখে যে, আচ্ছা কই পাইলাম, 1 মিনিট। আচ্ছা ও স্যার না, 45,000 টাকা স্যার, সরি 45,000। সরি শোনো, আমি তোমাদের একটু একটু ক্লিয়ার করে, আমার এখানে একটা ভুল হয়েছে। হ্যাঁ, এটা তারিখ 5 হবে না, 12 তারিখ হবে। হ্যাঁ, তারিখটা হবে 5 এর জায়গায় 12, তোমরা 12 লিখে নিবা। এটা 5 তারিখ হবে না, তারিখটা হবে 12, 5 এর জায়গায় 12 হবে। বুঝছো? কারণ জি স্যার। 5 তারিখটা ছিল ক্রয়, ছিল ক্রয় হলে টাকা পরিশোধ হয়। যেহেতু আদায় হয়েছে লেখা আছে, আদায় হলো, এটা হবে 12 তারিখ। তাহলে তোমরা একটু কারেকশন নিয়ে নিও, এটা 12 তারিখ হবে, 5 তারিখেরটা হবে 12 তারিখ। বুঝছো? সবাইকে বুঝতে পেরেছো এটা কয় তারিখ হবে?
জি স্যার 12 তারিখ। 12 তারিখ। তাহলে জি 12 তারিখ হলে টাকাটা কয় টাকা আদায় হবে? স্যার 1,84,000 টাকা। 1,84,000 টাকা। এখানে তোমাদের একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি। ওই যে শর্ত ছিল 2-10, তাহলে 10 দিনের মধ্যে হইছে নাকি হয় নাই? স্যার হয় নাই, এটার জন্য পুরো টাকা দিতে হবে। কেন হয় নাই? 12 তারিখ আর 22 তারিখ 10 দিনের মধ্যে হইছে না? 5 এটা 5 না, এটা জি 12 স্যার বলেছে। হ্যাঁ, তাহলে 12 12 থেকে 22 10 দিনের মধ্যে ঘটনাটা হয়েছে। সুতরাং এখানে 2% বাদটা তাকে দিতে হবে। তাই জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 2% বাদ দিয়ে, আর প্রদত্ত বাদটা ডেবিট 2% টাকা, তারপরে প্রাপ্য হিসাব ক্রেডিট 1,84,000। তাহলে 1,84,000 এর মধ্যে তোমাকে আগে 2% বাদটা করতে হবে। তো 2% বাদটা করে তারপরে লিখতে হবে নগদান ডেবিট, প্রদত্ত বাদটা ডেবিট ওই 2% টাকা, আর প্রাপ্য হিসাব ক্রেডিট 1,84,000 টাকা। ঠিক আছে, ওই শর্তের মধ্যে পড়েছে, 10 দিনের মধ্যে পড়েছে 22 তারিখ। স্যার বুঝি না। আমি পণ্য বিক্রি করছি কয় তারিখে? 12 তারিখে বিক্রি করেছি না? জি স্যার তো আদায় হয়েছে 22 তারিখে। শর্ত ছিল না 2-10, 10 দিনের মধ্যে টাকা দিতে পারলে তাকে ছাড় দিব বলছিলাম না আমরা? জি স্যার বলছে। তো 10 দিন তো হয়েছে, 10 দিনের মধ্যে টাকা পাইছি, এই জন্য তাকে 2% কি করতে হবে? ছাড় দিতে হবে। ঠিক আছে, আমরা ছাড় দিয়ে তারপর টাকাটা লিখবো এভাবে টাকাটা না? লিখবো। হ্যাঁ, ছাড় দিয়ে টাকাটা লিখবো, ছাড়ের নাম বাট্টা লিখবো, নগদান ডেবিট, বাট প্রদত্ত বাট্টা ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তারপর ওকে ঠিক স্যার। আছে, ওকে ফাইন। তাহলে তোমাদের জন্য এই অঙ্কটার বাকি যে অঙ্কগুলো উদ্দীপক রয়েছে, তোমরা পুরো অঙ্কটা বাসায় করবা, করে আমাকে দেখাবা। আমাদের সময় এখনই শেষ হয়ে যাবে ক্লাসটা। তো তোমরা, তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? জি স্যার। বাকি আর 2টা লেনদেন আছে, ওইগুলো দেখে তোমরা ইনশাল্লাহ করবা, না পারলে আমি বুঝাই দিব, অসুবিধা নেই। আবার